ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাণদণ্ড পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। অন্যদিকে এই মামলার রাজসাক্ষী হওয়ার কারণে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় 15 বছর আগে নিজের হাতে গড়া ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করলেও আজ সেই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা। তবে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তিপ্রাপ্ত হবেন। একই সঙ্গে দাবি করেছেন, হাসিনা মৃত্যুদণ্ডের রায় অতীতের কোনো প্রতিশোধ নয়। এদিকে অপরাধের বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও এই রায়কে মাইল ফলক উল্লেখ করে বিএনপি বলছে, আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে এই রায়। জামায়াত এনসিপি ও রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ পুলিশের সাবেক আইজিপিকে 5 বছরের সাজা দেয় অসন্তুষ্টি প্রকাশ করেছে। গত বছরের 17 অক্টোবর মামলা হওয়ার পর 397 দিনের মাথায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম রায় হলেও তা কার্যকরের সম্ভাবনা আদৌ কি আছে? কতটা স্বচ্ছ বা হলো এই নির্বাচন প্রক্রিয়া? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার রাজনীতিতে কী প্রভাব পড়বে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। গাজী এম.এইচ তামিম, আপনাকে শুরু করতে চাই। আজকে এই যে এক ধরনের ইতিহাস দেখেছি আসলে আমরা বাংলাদেশের ইতিহাসে, এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান বা আমি যদি বলি আসলে সরকার প্রধান তার সাজা হয়েছে এবং এই জায়গাটিতে, এবং আপনি পুরোটা সময় আসলে আপনি একজন প্রসিকিউটর, আপনি পুরোটা সময় সেখানে ছিলেন। আমরা আজকে সরাসরি সেই রায় কার্যকর হওয়ার যে সময়টা পুরোটা দেখতে পেয়েছি, আপনাকেও সেখানে আমরা দেখেছি। একটু আপনার অনুভূতিটা জানতে চাই। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আপনি বলছিলেন সেখানে আসলে যারা এই সময় এই ধরনের 24 সময়টাতে, পুরো সময়টাতে যারা আসলে ভুক্তভোগী ছিলেন তারা উপস্থিত ছিলেন এবং তাদের আসলে যে নীরব চোখের পানি সেটি আপনি দেখেছেন। সেখান থেকে একটু শুরু করতে চাই, যখন এই রায়টি পড়া হলো এই ঐতিহাসিক মুহূর্তটা আসলে কেমন ছিল? জি, ধন্যবাদ আপনাকে। ডিবিসি নিউজের সকল দর্শককে আসসালামু আলাইকুম। জি, নিঃসন্দেহে এটা বলতে হবে যে আজকে একটু ঐতিহাসিক দিন। কারণ এই আইনের একটু গোড়া থেকে যদি আমি বলি যে 1973 সালে হলো এই আইনটি। 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সংগঠিত যুদ্ধাপরাধে 195 জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। কে করলেন? মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। সাথে সাথে আরেকটি আইন হলো, সেটা হলো কোলাবোরেটরস অর্ডার, বেসামরিকদের বিচার করার জন্য। কিন্তু ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে সেই 195 জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে মাফ করে দিয়ে পাকিস্তানে প্রেরণ করা হলো। আইনটিকে নথিভুক্ত করে আলমারিতে ফেলে রাখা হলো। 2009 সালে ওনার কন্যা শেখ হাসিনা এসে এই আইনের সংশোধন করে এখানে বেসামরিক ব্যক্তিদের বিচারের অপশন রাখলেন, রেখে কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে উনি বিচার করলেন। সেই ট্রাইব্যুনালে, সেই আইনে আজকে তার বিচার হলো এবং পুনর্গঠিত ট্রাইব্যুনালের আজকে প্রথম রায় হলো, যে রায়ে 5টি অভিযোগ ছিল। সেই 5টি অভিযোগকে 2টি ভাগে ভাগ করে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটিতে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সাথে সাথে এই 2 আসামির, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সকল সম্পত্তি রাষ্ট্রের বরাবর বাজেয়াপ্ত করেছেন এবং রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন যে এখান থেকে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, যার যেমন ক্ষতি হয়েছে তাকে সে অনুযায়ী প্রপোর্শনেটলি দিয়ে দেওয়া। আজকে ট্রাইব্যুনালে কেন এই ঐতিহাসিক দিন আপনিও বলছেন, আমরা বলছি, সেটা হলো এই ট্রাইব্যুনালে আজকে উপস্থিত ছিলেন জুলাই যুদ্ধে যারা অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবাররা। এবং আমরা দেখতে পেয়েছি যখন রায় পড়ছেন ট্রাইব্যুনাল, তখন 2 চোখ বেয়ে এই সকল মায়েদের চোখ থেকে পানি পড়ছেন। নিশ্চয়ই তারা তাদের সন্তানের চেহারা ওই সময় দেখতে পাচ্ছেন। যদিও আইনের একটা বড় প্রক্রিয়া বিচার সম্পন্ন করা, তদন্ত শেষ করা, সাক্ষ্য উপস্থাপন করা, সেটিকে আর্গুমেন্টে ট্রাইব্যুনালে জাজদের সামনে উপস্থাপন করা এবং ফাইনালি এটাকে রায় হিসাবে প্রকাশ করা। কিন্তু আমি মনে করি যে আসলে এই রায়টি শুধু একটা লিগ্যাল ভিত্তি পেয়েছেই মাত্র, কারণ বাংলাদেশের মানুষের কাছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের সহযোগীদের বিচার 5ই আগস্টই হয়ে গিয়েছে গত বছর। কারণ এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রত্যেকের কাছে যে ডিভাইসটি আছে, যে অনলাইন আছে, সব জায়গাতে পরিষ্কার হয়ে আছে কারা করেছে, কেন করেছে, কিভাবে হয়েছে, সব কিছু সবাই জানে। কিন্তু একটা আইনি ভিত্তিটাই শুধু দেওয়া হলো। এজন্য এই রায় অবশ্যই এটাই ইতিহাস হয়ে থাকবে, কারণ ভবিষ্যতে কোনো সরকার অথবা কোনো রাষ্ট্র তারই জনগণের উপরে ট্যাক্সের টাকায় কেনা লেথাল উইপন এবং বুলেট ব্যবহারের ক্ষেত্রে একবার হলেও চিন্তা করবে যে আমি রাষ্ট্রপ্রধান হয়ে আমার জনগণের উপর আমি অর্ডার করব ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করো আর হেলিকপ্টার থেকে গুলি করো। এবং হেলিকপ্টার থেকে গুলি করতে গিয়ে কি হয়েছে আমরা দেখেছি, ছাদে থাকা শিশু নিহত হয়েছে, ঘরের মধ্যে থাকা মানুষ নিহত হয়েছে। আমরা এভিডেন্সে দেখতে পেয়েছি যে মাথা থেকে বুলেট ঢুকে নিচ থেকে বের হয়ে গেছে। এরকম একটা নৃশংসতা যে সরকার চালাতে পারে তারই জনগণের উপরে, তার জন্য যেটি কেবল দেখলাম যে বিএনপির একজন নেতা বলছিলেন যে মৃত্যুদণ্ড সাজাটা কম হয়েছে, তবে এর চেয়ে উপরে তো আর সাজা দেওয়া যায় না, এজন্যই মৃত্যুদণ্ডই আমরা সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছি। আমি মনে করি শুধু এটা না, গত 15 বছর যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা ঘটনারই বিচার করা উচিত। নিশ্চয়ই। এবং আসলে আজকে যে রায়টি আমরা দেখলাম তার মধ্য দিয়ে আসলে সেটি হয়তো অনেকটাই আমরা সেই নির্দেশনাও পেয়েছি যে সর্বোচ্চ অবস্থানে যিনি থাকেন তার যদি বিচার হতে পারে, তার মানে সেই রাজনৈতিক দলের এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকেরই হয়তো কোনো না কোনো সময় বিচার হবে। মাহমুদুর রহমান মান্না, দীর্ঘদিন ধরে আসলে আপনারা রাজনীতি করছেন, আজকের এই রায়ের মধ্য দিয়ে রাজনীতিবিদদের কাছে নিঃসন্দেহে একটি বড় বার্তা পৌঁছে গেছে এবং কখনোই আসলে ফ্যাসিস্ট হয়ে যে দীর্ঘদিন টিকে থাকা যায় না, সেই বার্তাটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিবিদরা স্পষ্টভাবে বুঝতে পারলেন কিনা? এটা বলা খুব মুশকিল। স্পষ্টভাবে বুঝতে পারলে কি না সেটা সময় বলবে। এখন ধরে আপনি যদি প্রশ্ন করেন তাহলে সবাই বলবে হ্যাঁ এটা তো দেখলাম আমরা যা হলো, কিন্তু এইটাকে যদি আপনি ওভার দ্য ইয়ার স্প্রেড করেন, ছড়িয়ে দেন, ধরেন 3 বছর পরে, 4 বছর পরে, 10 বছর পরে, তখনকার চেতনা কেমন থাকবে তা আপনি বলতে পারেন না। কারণ এইরকম মামলাই তো তখনও করা হয়েছিল স্বাধীনতার পরে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, যদিও ওই যে 150 বাজিকে মাফ করে দেওয়ার একটা ঘটনা আমি মনে করি এক ধরনের কলঙ্কজনক ঘটনা ঘটেছিল। কিন্তু উদাহরণ তো আছে যে ক্ষমতায় থেকে যা ইচ্ছা তাই করা যায় না, সেটা বিচারের অধীনে আসতে পারে। হতে পারে পাকিস্তানিরা বিদেশি ছিল, বিজাতীয় ছিল, আমাদের মতো এখনকার সরকারের মতো একদম দেশীয় ছিল না, সেই হিসেবে তাদেরকে হয়তো আমরা দেশের মধ্যেকার ব্যাপার ভাবতে পারছি না। কিন্তু সত্যি হচ্ছে যে ক্ষমতায় থাকলেও এই বিচার করা যায়। এরকম আরও ঘটনা আছে। ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর এইরকম সাজা তো দেশে প্রথম, এই অর্থে এটা একটা ঐতিহাসিক বটেই। দ্বিতীয়ত যে মামলাটা হয়েছে সেই মামলাটাও একটা ইতিহাস আশ্রিত বা ইতিহাস নির্ভর। আন্দোলনটাই একটা ইতিহাস তৈরি করেছিল। আন্দোলন আমাদের নতুন ইতিহাস গড়বার অনুপ্রেরণা জুগিয়েছে এবং এই বিচারের রায়ও আমাদেরকে আগামীতে সামনের দিকে নিয়ে আরও সুন্দর ভবিষ্যৎ ইতিহাস গড়বার জন্য অনুপ্রেরণা যোগাবে। সেই অর্থে এই মামলার রায় সব দিক থেকেই ঐতিহাসিক। কিন্তু তারপর শিক্ষার ব্যাপারটা যদি বলেন, পলিটিক্সটাকে না আমরা মানে সবসময় ইথিক্স মোরালিটি দিয়ে জাজ করতে চাই, যদি সেটা কিন্তু হয় না। আলটিমেট বিচারে পলিটিক্স হলো স্টেট পাওয়ারের সাথে তার রিলেশন। একটা পার্টি যে রাজনীতি করে তার টার্গেট থাকে তাকে কোনোদিন ক্ষমতায় যেতে হবে। তার নিজের বিবেচনার মধ্যে হয়তো থাকে যে রাষ্ট্র ক্ষমতাটা আমার দরকার, রাষ্ট্রে আমি কল্যাণ করতে চাই বলে ইত্যাদি ইত্যাদি, আর অনেকভাবে ভাষা দিয়ে বলা যাবে। কিন্তু সেটাই তিনি যে করেন বা করতে পারেন ক্ষমতায় যাওয়ার পর, সেটা তো দেখা যায় না। সেই অর্থে আমি মনে করি যে এখন যারাই এরকম কথা বলছেন, এই মুহূর্তে তাদের চেতনা বা তাদের কথা নিয়ে আমি প্রশ্ন করছি না। এগুলো একেবারে অন্তর থেকে উৎসারিত, নিজেদের উপলব্ধি থেকে বেরিয়ে আসা। এবং ধরেন এরকম হয়েছে না, আমরা 4 আগস্টেও আমার নিজের কাছেই বলেছি, আমি বহু জায়গায় কথা বলেছি, আগামী কালকে যে শেখ হাসিনার পতন হয়ে যেতে পারে মনেই করি নাই। বহু লোক আমাকে ফোন করতেন তখন, ভাই কিছু হবে কি ইত্যাদি, তারা বিশ্বাস করতে পারতেন না।
কিন্তু সেটা ঘটে গেল। এই যে এত বড় ঘটনা ঘটতে পারলো, এই ঘটনার সাথে নিজেদেরকে যুক্ত করা এবং ভবিষ্যতের আশায়ও এইটাকে পুষে রাখা, যে ভবিষ্যতে এরকম হতে পারে, এই শিক্ষা নেওয়া, এইটা অত ইজি আমার কাছে মনে হয় না। বিকজ ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে সাধারণত ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা দিই না। আমি একদম নেগেটিভ হচ্ছি সেটা কিন্তু না। আমি বলতে চাই, যখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন সবাইকে শিক্ষা নিয়েছে, আনকোয়ালিফাইড আনসার দেওয়াটা খুব বুদ্ধিমত্তার কাজ হবে আমি মনে করি। তবে এই মুহূর্তে এই ঘটনাটি অন্তত বাংলাদেশের রাজনীতিবিদদের চোখে আঙুল তুলে তো দেখিয়ে দিয়েছে আসলে আর কোনোভাবে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ অন্তত বাংলাদেশে নেই। অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনার কাছে একটু আসি। ঠিক 15 বছর আগে নিজের হাতে এই ট্রাইব্যুনালকে গড়েছিলেন আজকে যিনি আসলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, সেই শেখ হাসিনা, তিনি এই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের বলেছিলেন। আজকে আসলে যে বিচার দেখলাম, আমরা যে রায় দেখেছি, সেটিকে আসলে বিএনপির পক্ষ থেকে কতখানি আন্তর্জাতিক মানের বলে মনে করা হচ্ছে? ধন্যবাদ। আমার মনে হয় যে এই বিচারিক প্রক্রিয়া যেটা হয়েছে, সবচাইতে বড় এখানে তাদের সুবিধা যে জায়গা ছিল প্রসিকিউশনে, সেটা হচ্ছে যে ঘটনা কিন্তু খুবই সাম্প্রতিক এবং বর্তমান প্রযুক্তির যুগে সেটি তথ্য প্রমাণ সহ প্রমাণ করার সুযোগটা ছিল অনেক বেশি পরিষ্কার এবং সেটিকে প্রসিকিউশন যথার্থভাবে কাজে লাগিয়েছে বলে মনে হয় আমার। এবং যে ঘটনা প্রায় 14 থেকে 1800 মানুষের প্রাণ নিয়েছে, 30,000-এর বেশি মানুষকে পঙ্গুত্ব দিয়েছে এবং আমরা একটা বলতে পারেন সংক্ষুব্ধ দলের, আমাদের দলের প্রায় 5 শতাধিক বেশি আমাদের নেতাকর্মী, তাদেরও শাহাদাতের ঘটনা আছে এর সাথে জড়িত। তো নিশ্চয়ই আমরা সংক্ষুব্ধদের পক্ষে, আমরা যারা নির্যাতিত হয়েছিল তাদের পক্ষে। এবং আমরা মনে করি যে প্রক্রিয়াতে বিচারিক কার্যক্রমটা পরিচালিত হয়েছে, তাতে তারা এটা কিন্তু প্রকাশ্যে করেছেন। কোনো জায়গাতে আজকে যেমন রায় ঘোষণাটা হয়েছে, এটি জনসমক্ষে হয়েছে এবং এই বিচারিক প্রক্রিয়ার অনেক অংশই কিন্তু আমরা সবাই দেখেছি, এটা ওপেন ট্রাইব্যুনাল, একটা ট্রায়াল হয়েছে এটা। তো তাদের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকতো তাহলে তো সেটা তারা করতেন না এবং সেখানে সুযোগ দেওয়া ছিল পর্যাপ্তভাবে এবং তারা যথেষ্ট ফরেনসিক করেছেন। যে সমস্ত তথ্য প্রমাণগুলো উত্থাপিত হয়েছে, বিশেষ করে কল রেকর্ডস বা ভিডিও যে সমস্ত ক্লিপসগুলো যেটা দেওয়া হয়েছিল, সেগুলোতে ফরেনসিক করা হয়েছে এবং সেটাতে প্রমাণ হয়েছে যে এটা কোনো ম্যানিপুলেটেড কিছু নয়। তো এটিকে অকাট্যভাবে প্রমাণ করার জন্য, যেমন চিফ প্রসিকিউটর যেটা বলেছেন যে পৃথিবীর যে কোনো আদালতে গেলে এই সাক্ষী সাবত এটা যদি হয় তাহলে সাজার মাত্রাটা একই হবে। তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা জানি যে কথাগুলো এর আগে মান্না ভাই এবং তামিম বলছিল যে মৃত্যুদণ্ড, আমি মনে করি যে রাজনীতিতে মৃত্যুর ঘটনা থাকে, কিন্তু সেই মৃত্যুটা কোনো ক্ষেত্রে গৌরবের হতে পারে, যেটা আমরা দেখেছি যে অনেকে রাজনীতি করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন ইতিপূর্বে ঐতিহাসিকভাবে। কিন্তু কিছু যেটা যখন একটা মৃত্যু যখন রাজনীতিবিদ হলে যেটা যখন অপরাধের সাথে সংযুক্ত হয়ে যায়, তখন তার সাথে কে প্রধানমন্ত্রী, কে কোন রাজনৈতিক দলের প্রধান, এটিকে সংযুক্ত করলে আমার মনে হয় যে এখানে বিষয়টির প্রতি সুবিচার করা হয় না। এখানে বুঝতে হবে যে এমন একটা ব্যক্তি, তিনি রাজনীতির ঊর্ধ্বে নিজেকে নিয়ে গেছেন, সরকার প্রধানের চাইতে বেশি অতিরিক্ত করেছেন এবং সেই বাড়াবাড়িটা জনগণকে এই পর্যায়ে নিয়ে গেছে যে তার নিজের জনগণ, যারা তার ট্যাক্সের টাকায় দেওয়া কেনা, সেই মারণাস্ত্রের আঘাতে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই জায়গাটি শিক্ষার জায়গা। এই যে আপনি বাড়াবাড়ির কথা বলছিলেন, এটিতে আমি একটা প্রশ্ন যুক্ত করতে চাই। অনেক যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা অনেকেই বলার চেষ্টা করছেন যে হাসিনার এই মৃত্যুদণ্ডে যে রায় হয়েছে, সেটি আসলে কোনোভাবে অতীতের কোনো প্রতিশোধ নয়। বাংলাদেশে আসলে আমরা প্রতিশোধ পরায়ণ রাজনীতি দীর্ঘদিন ধরে দেখেছি, কোনো না কোনোভাবে ভবিষ্যতে গিয়ে কি আসলে এটিকে প্রতিশোধমূলক এক ধরনের রায় বলার সুযোগ থেকে গেল কিনা? আমি কিন্তু এই জায়গার উত্তরটা একটু অন্যভাবে দিই। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এরকম কিছু অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু কারাবরণ করতে হয়েছে। সুস্থ একজন মানুষ একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। এরপরে যখন তিনি মুক্তি পেয়েছেন, তখন তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনার মতিউর রহমান চৌধুরী সাহেবের ইন্টারভিউর কথা আপনারা জানেন, তাকে বারবার কিন্তু এই প্রতিশোধের কথা তাকে বলবার চেষ্টা করা হয়েছে। উনি বলেছেন যে থাকে সবগুলো কথা বলার প্রয়োজন নেই, কারণ সকল রাজনীতিবিদ যারা আছেন তারা প্রতিশোধের ধারণা থেকে কাজ করেন। এটা বোধহয় ওই রকমভাবে ঢালাও ঠিক চিন্তা করাটা ঠিক হবে না। আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষ তার কৃতকর্ম যা করবেন না করবেন, সেটা ভবিষ্যতের মাপদণ্ডে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা হবে না, সেটি ভেবেই বোধহয় কাজ করা উচিত। যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে এইরকম একটা বিচারের মধ্যে দিয়ে তো এর আগেও হয়েছে এরকম বিচার। রাজনীতিবিদরা যে এর আগে এরকম মৃত্যুদণ্ডের বিচারে এই ট্রাইব্যুনাল থেকে পাননি এমন নন, তারা মন্ত্রী ছিলেন, এর সাথে প্রধান শব্দটি যুক্ত হয়েছে। কিন্তু ঘটনা কিন্তু এরকম আমরা এর আগেও দেখেছি। তো সুতরাং এখানে খুব পরিষ্কার বার্তাটি এরকম যে কোনো ব্যক্তি যদি কখনো কোনো অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন, তার জন্য অবশ্যম্ভাবীভাবে একটা বিচারিক প্রক্রিয়া আসতেই পারে এবং সেটা এরকম মৃত্যু পর্যন্ত
একটা রায়ের মধ্যে দিয়ে হয়তো কার্যকরী হওয়ার ব্যাপারটি পরের অংশ, কিন্তু রায় ঘোষণার মধ্যে দিয়ে অন্তত এটু তো প্রতিষ্ঠিত হয়েছে যে জনগণের প্রত্যাশার যে আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল সেটি এই রায়ের মধ্যে দিয়ে এসেছে। এই যে বিচারটাকে স্বচ্ছ বলার এক ধরনের আমরা সবাই বুঝতে পারছি যে বিচারটা স্বচ্ছ হয়েছে এবং আমরা সবাই সরাসরি দেখেছি এবং আন্তর্জাতিক মাধ্যমগুলোতেও কিন্তু আজকে নানানভাবে বিচার নিয়ে অনেক ধরনের লেখালেখি হয়েছে, বিশ্লেষণ হয়েছে। জি, কিন্তু বিচার প্রক্রিয়া ধরে নিলাম স্বচ্ছ হয়েছে, কিন্তু বিচারের এই কার্যকারিতা নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্ন এখনো রয়ে গেছে এবং এই মুহূর্তে আসলে শেখ হাসিনা যেখানে অবস্থান করছেন অর্থাৎ ভারত, সেটিকে তাদের যথেষ্ট ঘনিষ্ঠ মিত্র বলেও এক ধরনের আসলে আমাদের সবার কাছেই সেটি পরিচিত। সেক্ষেত্রে আসলে ভারত তাদের এই ঘনিষ্ঠ মিত্রকে প্রত্যর্পণ করবে কিনা সেটিও অনেকটাই অসম্ভব বলে বলার চেষ্টা করছেন অনেকে। সেক্ষেত্রে আসলে এই বিচারটা কার্যকর হবে কি করে, এই জায়গাটিতে আমি আসবো। একটি বিরতির সময় হয়েছে, জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, গাজী এম.এইচ. তামিম। 397 দিনের মাথায় আমরা এই বিচারের রায় ঘোষণাকে দেখেছি এবং যেটি বলছিলাম, এই রায় ধরে নিলাম স্বচ্ছ হয়েছে, কিন্তু আসলে বিচার কতখানি কার্যকর হবে সেটি নিয়ে নানান রকম প্রশ্ন আছে। আজ সারাদিন আসলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি আলোচনা চলছে। শেখ হাসিনাকে আসলে এই মুহূর্তে ভারতের লুকিয়ে রাখার এক যে কথা আমরা শুনছি এবং ভারতকে তার ঘনিষ্ঠ মিত্র হিসেবেই সবাই পরিচয় করে দিচ্ছে, সেক্ষেত্রে তার প্রত্যর্পণ একেবারেই অসম্ভব বলেও বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বলছেন। সেক্ষেত্রে আসলে রায়ের কার্যকারিতা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়ে গেল কিনা? জি, আসলে এখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন এটা নির্ধারণের একটা সময় হয়েছে, যে ভারতের সাথে আসলে বাংলাদেশের সম্পর্ক নাকি ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক। আমাদের এই আইনে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে শাস্তি প্রদান করা হয়, সে 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। এই মেয়াদটা আগে ছিল 60 দিন। এটা শেখ হাসিনা কমিয়ে নিয়ে আসলেন এই 71-এর ঘটনার বিচারের সময়। এরপরে অ্যাপিলেট ডিভিশনে কতদিনে একটা মামলা শেষ হবে এর কোনো নির্ধারিত সময় ছিল না, অ্যাপিলেট ডিভিশনের বিজনেস অনুযায়ী এটা হতো। এটা উনি কমিয়ে এটাকে 60 দিনে করলেন, যে 60 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিলটা শেষ করতে হবে। তো এখন ওনার এই আইনে যদি উনি অ্যাপিল করতে চান, উনি অথবা কামাল সাহেব, তাহলে ওনাদের দুইটা অপশন, 30 দিনের মধ্যে ওনাদের গ্রেফতার হতে হবে অথবা সারেন্ডার করতে হবে। এখন ওনারা ভারতে আছেন, এটা আমরা সবাই জানি। প্রসিকিউশনের দায়িত্ব হলো যে এই রায়ের একটা কপি, অর্থাৎ এই যে কনভিকশন ওয়ারেন্টটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে একটা অ্যাপ্লিকেশন পাঠানো যায়, আমরা সেটা করব, যেটা আমরা এর আগে করেছিলাম ওনার গ্রেফতারি পরোয়ানা যখন জারি হয়েছিল তখন। এরপরে যেহেতু উনি ভারতে আছেন, উনি যদি পৃথিবীর অন্য যে কোনো দেশে থাকতেন তাহলে এই একটি অপশনই আমাদের ছিল, রেড নোটিশ জারি করা থ্রু ইন্টারপোল। এখন ভারতে যেহেতু উনি আছেন, ভারতের সাথে আমাদের 2013 সালে এই শেখ হাসিনারই করা একটি চুক্তি আছে, সেটা হলো বন্দি প্রত্যার্পণ চুক্তি। এই চুক্তিতে খুবই পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশে যদি কোনো ভারতীয় বন্দী অথবা অপরাধী থাকে, বাংলাদেশ তাকে ভারতে ফেরত দিতে বাধ্য। আর ভারতেও যদি কোনো বন্দী থাকে, বাংলাদেশের বসবাসকারী বা বাংলাদেশের নাগরিক, তাকেও ভারত বাংলাদেশে ফেরত দিতে বাধ্য। তো ওনার নিজের করা আইন এখন ওনার জন্যই প্রযোজ্য হবে। তার মানে বলা যায় উনি নিজের করা আইনে নিজেই ফেসে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। দুটাতেই বিচারও তাই হয়েছে এবং এখন উনি ভারতে আছেন, ভারতের সাথে উনি চুক্তি করেছিলেন প্রত্যার্পণের। এখন ভারতের দায়িত্ব আইন অনুযায়ী, চুক্তি অনুযায়ী ওনাকে ফেরত দেওয়া। যদি আমি ভুল না করে থাকি তামিম, তাহলে যারা আসলে আইন বিশেষজ্ঞ তারা আসলে এটা বলেছেন যে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি মনে হয় ভারতের কাছে, সেক্ষেত্রে অনুরোধ অস্বীকারের পূর্ণ আইন অধিকারও রাখেন তারা। এখন আমি এই জন্য আপনাকে একটু বলতে চাচ্ছিলাম যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা নাকি এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হলেদের ক্ষেত্রে আমরা বলি এটা হলো যে ক্রাইম অফ দি ক্রাইমস, পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধের মধ্যে এগুলো পড়ে। আর এই মামলাটা আমরা মূলত করেছিলাম ডকুমেন্ট বেসড। আমাদের কিন্তু এখানে একটা মৌখিক সাক্ষী এসে একটা ঘটনার বর্ণনা করবে, তার সাক্ষ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল বিচার করবে, তা নয়। আমরা মূলত যিনি অপরাধী তার কথোপকথনকে ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছি, যে হ্যাঁ উনি এই কথাটা বলে নির্দেশ দিয়েছেন। এটা সত্য কিনা এটা ডিজিটাল ফরেন্সিক টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান এটা করে নাই, এটা বিবিসি তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে এটাকে ফরেন্সিক টেস্ট করে বলছে যে হ্যাঁ এটা জেনুইন। শুধু ওনার ভয়েস না, ওনার চুপ থাকাটা, ওনার টোন, ওনার ভয়েস, ওনার কথা বলা, প্রত্যেকটা জিনিস বিবিসি আলাদা আলাদা করে টেস্ট করেছে, করে বলছে যে হ্যাঁ এটা শেখ হাসিনার বক্তব্য, উনি লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন। আল জাজিরার রিপোর্ট আমরা দিয়েছি, ইউএন রিপোর্ট দিয়েছি, UNHCR এর রিপোর্ট দিয়েছি, ITJP ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিপোর্ট দিয়েছি, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দিয়েছি, যেগুলো পৃথিবীর সকল কর্নার থেকে ওয়েল অ্যাকসেপ্টেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলো দিয়ে সাথে কিছু মৌখিক সাক্ষী দিয়ে ওগুলোকে এস্টাবলিশড করেছি।
আর হাসপাতালে যে সকল আহত এবং শহীদরা গিয়েছিলেন তাদের শরীর থেকে যে বুলেট, লেথাল উইপনের যে বুলেটগুলো ডাক্তাররা অপারেশন করে বের করেছে, যেগুলো হাসপাতালে আছে এবং ওই সকল মানুষের কাছে আছে, সেগুলো ট্রাইব্যুনালে জমা দিয়েছি। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সরকার থেকে যে সকল শহীদ এবং আহতদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকা জমা দিয়েছি। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে সকল রিপোর্টস পাবলিশড হয়েছে, ডকুমেন্টারি পাবলিশড হয়েছে, সেগুলো ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। এই সব কিছু মিলিয়ে আসলে এই আহত নিহতদের চিকিৎসা সনদ জমা দিয়েছি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলবার সুযোগ এটা বলার কোনো সুযোগ আছে? কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটি জানিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে তিনি বলেছেন যে এই ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি একটা সেকেন্ড একটু বলি, উনি শুধু এইটা না, উনি বিচার চলাকালীন অবস্থায় বলেছেন যে আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গিয়েছি। এই কথা যিনি বলেন তিনি স্বীকার করবেন যে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য? তো এই ধরনের কথা যিনি বলতে পারেন তিনি এই সাক্ষী অভিযোগকে ডিনাই করবেন। পৃথিবীর সকল অপরাধীরা তাই করেন। অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, এই যে দিল্লির সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি তো আসলে আমাদেরকে ভবিষ্যতেও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান থাকার সময় যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, এখন আসলে সেই সম্পর্ককে পেছনে ফেলে এই তার রায় কার্যকর করাটা অনেকটাই কঠিন হবে কিনা? বিবিসি ইতিমধ্যে তারা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়া এক ধরনের ট্রিকি সিচুয়েশনের মধ্যে আছে। তারা এটিও বলেছে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হওয়াটা ভারতের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের কিন্তু একটা মূল্যায়নের জায়গা, আমাদের জন্য যতটা না জটিল তার চেয়ে ভারতের জন্য। কারণ এতদিন পর্যন্ত দেশের মানুষ, বাংলাদেশের মানুষ জেনেছে, উপলব্ধি করেছে এবং বিশ্বাস করতে শুরু করেছে যে ভারত একটি রাজনৈতিক দল, বিশেষ করে একটা ব্যক্তি পরিবারের প্রতি তাদের আনুকূল্যতা বেশি। তারা সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের চাইতে ভারতের সাথে একটা বিশেষ রাজনৈতিক দলের সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছে বেশি। এখন কিন্তু এটা প্রমাণ করার সময় এসেছে যে সত্যি সত্যি ভারত বাংলাদেশের সাথে সদিচ্ছার সম্পর্কটা রাখতে চায় কিনা। এবং এই জায়গাতে যে কথাগুলো, এই যে ক্রিটিক্যাল সিচুয়েশনে জন্ম দিয়েছে বা এটা সেটা, এটা যে কোনো দেশের কূটনীতির ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি আসতেই পারে। এখন ভারতের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে ভারত এই ব্যাপারটাকে কী করে ডিল করবে। কারণ হচ্ছে যে এটা রাজনৈতিক কারণে কোনো বন্দি বিনিময় যেটা আছে সেটাকে ঠেকানোর চেষ্টাটা যৌক্তিক হবে কিনা হবে, এটা ভারতকে ভেবে দেখতে হবে। কারণ এই ট্রিটিটা যখন ভারত বাংলাদেশ উভয় পক্ষ স্বাক্ষর করেছে, তখন সেই ট্রিটির প্রতি দায়বদ্ধতা কিন্তু দুইটা দলেরই আছে। তো এখন এটি প্রমাণের অপেক্ষায় আছে। আমরা তো দেখেছি যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে তারা আরেকবার জানাবেন, অনুরোধ করবেন যে তাকে ফেরত দেওয়ার জন্য, যাতে রায়টা কার্যকর বা উনি ফিরে এসে তার যে আইনগত যে অধিকারটা আছে অ্যাপিল করার, সেই সুযোগটা উনি নিতে পারেন। কারণ একটি আমরা যেটাকে বলি যে ট্রায়াল কোর্টের রায়ের উপর ভিত্তি করে তার সবটা হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই অনেক ক্ষেত্রে। কারণ এটা তো আরও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। ফলে উনি যদি মনে করেন যে উনি সত্যি সত্যি নিরপরাধ, তাহলে তার উচিত হবে দেশে ফিরে এসে এটাকে আইনগতভাবে মোকাবেলা করা, এবং ভারতেরও উচিত হবে সেই সুযোগটা তাকে করে দেওয়া। এতে করে আপনি কি মনে করছেন বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশের সম্পর্ক আরো বেশি চাপের মুখে পড়তে যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো ভারতের প্রমাণ দেওয়ার বিষয়। এখন তো বল তো ভারতের কোর্টে, আমাদের তো কিছু করার নেই জায়গায়। ভারতেরই এখন উচিত হবে তাদের এটা প্রমাণ করা যে তারা সত্যি সত্যি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়। কোনো একটা ব্যক্তির সাথে বন্ধুত্বের কারণে তারা এত বড় একটা সুযোগ, বাংলাদেশের প্রায় 18-19 কোটি লোকের সাথে যে একটা জনগোষ্ঠী আছে আমাদের, তাদের সাথে একটা অবন্ধুত্ব সুলভ সম্পর্ক সৃষ্টি করার মধ্যে ভারত যে কোনোভাবে উপকৃত হতে পারে না, সেই সত্যটা বোধহয় এখন উপলব্ধি করার সময় ভারতের জন্য এসেছে। জি, নিশ্চয়ই। মাহমুদুর রহমান মান্না, এই যে ভারতের কথা আমরা বলছি, সেই জায়গাটি থেকে আওয়ামী লীগের আজকে আসলে এই রায়ের পরে তাদের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য আমরা পেয়েছি, সেখানে তারা অনেকেই বলার চেষ্টা করেছেন যে এই সরকার আসলে অনির্বাচিত এবং তারা গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার, সে কারণে তাদের হয়তো এই রায়টিকেও এক ধরনের সমালোচনা করার সুযোগ তৈরি করার চেষ্টা করছেন। সেটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করতে চান? এটা বলার আগে একটা কথা বলি। আমি এরকম শুনেছি, যখন প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে বলা হলো, তখন কোনো আইনজীবী টকশোতে এসে বলেছিলেন যে এরকম একটা ব্যাপার নাকি আছে, যেমন ভারতের পক্ষে যদি তারা মনে করে যে তাদের কাছে যারা বন্দী আছে বা যাদেরকে তারা শেল্টার দিয়েছে, তাদের দেশে ফিরে দিলে যদি সে ফাঁসির সম্মুখীন হয়, তার রায় ফাঁসি হয়, তাহলে তারা নাও দিতে পারে, ডিনাই করতে পারে তার জীবন বাঁচাবার জন্য আমরা তাকে রাখতে চাই। আমি ঠিক জানি না যে এখন এই যে ফাঁসি রায় তো হয়ে গেল, তারপরে এরকম কোনো কিছু ওয়ার্ক করে কি না। হ্যাভিং সেইড দ্যাট, আমি আপনার প্রশ্নের জবাবের দিকে যাই। সেটা হচ্ছে যে এই কথাও তখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক করবে একটা নির্বাচিত সরকারের। খেয়াল করে দেখেন, যে প্রশ্ন আপনি করেছেন সেটা কিন্তু 100% পলিটিক্যাল। এটা আপনি লিগ্যাল সাইডে এক্সপ্লেন করতে পারবেন না।
আপনি ফিরিয়ে আনতে পারবেন কতখানি কিংবা কী ইত্যাদি, এটা তার চাইতে বেশি সাইডটা হবে পলিটিক্যাল, আমার কাছে তাই মনে হয়। এবং ইন্ডিয়া যে যুক্তিগুলো দিয়েছে, তারা পরপর 3টা নির্বাচন আওয়ামী লীগ যেগুলো করেছে ওগুলো কোনো নির্বাচনই নয়, কাজে নির্বাচিত সরকারের সাথেই তারা সম্পর্ক ওরা করবে এই কথা ধোপেই টেকে না, বরঞ্চ এতে থেকে তাদের একটা ব্যাড ইন্টেনশন বা তাদের ইল মোটিভ প্রকাশ পায় যে তারা যেভাবেই হোক না কেন তাকে রাখতে চায়। এবং ওই যে কথা আছে, শেখ হাসিনা তখন বলতেন যে আমি ভারতকে যা দিয়েছি এরকম কেউ কখনো দেয়নি। ওই একটা কৃতজ্ঞতা বোধ থেকেও যাই হোক, ভারতের পত্রপত্রিকাগুলো তখন কত লিখেছে যে এত বড় ফ্রেন্ড আমরা পাবো কোথায়। এই অ্যাটিটিউড থেকে তারা চেঞ্জ করেছে সেটা আমি এখন পর্যন্ত দেখি না। তবে এইটা বিশ্বাস করতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে আসলে কোনো চিরস্থায়ী বন্ধুত্ব নেই, কোনো চিরস্থায়ী শত্রুতাও নেই। ভারতের বাংলাদেশের বন্ধুত্ব লাগবে, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নর্মাল করতে হবে। আমাদেরই কেবল ক্ষতি হচ্ছে এরকম না, তাদেরও ক্ষতি হওয়ার বিষয় আছে, বোধ ইকোনমিক্যালি এবং অন্যান্য সিকিউরিটি রিজন বা যেসব জায়গা থেকে আছে। সেই হিসেবে ধরেন 3 মাস পরে বা 3.5 মাস পরে যখন নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচিত সরকারের প্রতি ভারত সরকারের অ্যাটিটিউড কী হবে এইটা আমাদের দেখার বিষয় আছে। সেই সময় ভারত এই খোঁড়া যুক্তিগুলো দেখাতে পারবে না, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, বা নির্বাচনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও ইন্টারনাল ব্যাপার হবে, এইটা তাদের দেখার বিষয় না। তারা দেখবে এটা ইলেকশন হয়ে গেছে, সেই ইলেকশনে যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্টের সাথে তাদের সম্পর্ক স্থাপন করতে হবে। সেইখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা খুবই সিরিয়াসলি আসবে। যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক, এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে যারা বিচরণ করেন তারা সবাই জুলাই সনদের পক্ষে আছেন, জুলাই অভ্যুত্থানের চিন্তার সাথে আছেন, এবং আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বা এই পরিবারের যে অত্যাচার নির্যাতন এগুলোর সাথে তারা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন কীরকম হয়েছে। ফলশ্রুতিতে আমি মনে করি তখন ইন্ডিয়ান অ্যাটিটিউড বদলাতে হবে, এরকম মানে চূড়ান্তভাবে তো আমি বলতে পারি যে বদলাতেই হবে। কিন্তু ধরেন মাঝে যেমন একটা কথা শুনেছি আমরা যে ইন্ডিয়া চাই যে একটা রিফর্ম আওয়ামী লীগকে প্রেস করা হোক। তারা ফিল করে যে বাড়াবাড়িটা হয়েছে এই সরকারের আমলে, একটা রিফর্ম আওয়ামী লীগ হলে নতুন একটা অ্যাপ্রোচ সেই আওয়ামী লীগ দিতে পারবে, হয়তো তাতে মানুষের কিছুটা সেন্টিমেন্টকে পক্ষে আনা যাবে। কিন্তু সম্ভবত শেখ হাসিনা একগুমির জন্য হোক অথবা তার পরিবারতন্ত্র টিকিয়ে রাখার মানসিকতার কারণে হোক উনি এগুলো প্রশ্রয় দেননি। আমি শুনেছি কোনো জায়গায় কোনো পত্রিকা ওদের এখানে লেখালেখিও হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট শেখ হাসিনার এই অ্যাটিটিউডটা পছন্দ করেননি, কিন্তু তারা শেখ হাসিনার উপর চাপও দেননি। এখন যখন বদলে যাবে তখন পরিস্থিতিটা আরও তার মানে বদলাবে। আসলে ভারতের কাছে এখনকার এই পরিস্থিতি বেশ সংবেদনশীল, কিংবা তাদেরকে আসলে যথেষ্ট নিজেদেরকে ভারসাম্যপূর্ণ পথে হাঁটার এক ধরনের সুযোগ তৈরি করতে হবে, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের তরফ থেকেও যেতে হবে। এবং সেই জায়গাটি আসলে কতখানি কঠিন হতে যাচ্ছে, কিংবা এই আইনি জটিলতাগুলোর ফাঁক ফোকর দিয়ে আসলে এই বিচার কার্যকর না হওয়ার কোনো সুযোগ থেকে যায় কিনা। গাজী এম এইচ তামিম, আমি একটু বলি, এইটা কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জন্য ততখানি কঠিন না যতখানি ভারতের জন্য এটা কঠিন হচ্ছে, সেটা তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় আমি বলি, ধরেন আওয়ামী লীগের একটা সাপোর্ট বেস বলেন বা ফাইটিং বেস মানে কি ফরিদপুর, গোপালগঞ্জ, তো এইসব জায়গা, তো ওইসব জায়গায় যে রিপোর্ট আমি পাচ্ছি বেশ কিছুদিন ধরেই মামলাটা যখন চলছে তখন থেকে সেই মানুষগুলো একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে, শেষ পর্যন্ত কি হবে, আজকের এই রায়ের পরে কি হবে শেষ পর্যন্ত, সেটাই আসলে জানতে চাই, কাছে। শেষ পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে, এই রায় আমরা কার্যকর হতে দেখবো কিনা, এবং আইনি আসলে কোনো জটিলতার কারণে এই রায়ের কার্যকারিতাটা আসলে আরো পিছিয়ে যেতে পারে কিনা, সেটি নিয়েও তো আসলে সাধারণ মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। আমি ফিরতে চাই জায়গাটিতে। জিপি ইস্পাতমৃত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপি ইস্পাতমৃত রাজকাহন দেখছেন। মাহমুদুর রহমান মান্না, এই যে আসলে আমরা আইনি জটিলতায় এই বিচার কাজ যদি কার্যকর না হয় সেক্ষেত্রে কি হবে সেটি নিয়ে যেমন আমরা চিন্তা করছি, তেমনি আবার এই চিন্তাটাও তো আসে শেখ হাসিনার মৃত্যুদণ্ড যদি হয় আওয়ামী লীগের আসলে ভবিষ্যৎ কি হবে। আপনি যেমনটি বলছিলেন যে অনেকে হয়তো চেষ্টা করছে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে, সেটি আদৌ সম্ভব হবে কিনা। যতক্ষণ ধরে কষ্ট করে প্রশ্ন করেছেন না, তার 1/4 টাইম আমি জবাব দিতে পারি। শেখ হাসিনার ফাঁসি যদি কার্যকর হয় তাহলে আওয়ামী লীগ উইল বি আনডেড। কল্পনাই করতে পারে না তারা যে তাদের নেত্রী ফাঁসি হতে পারে, কখনো ভাবি নাই। এখন আমি তাদের মধ্যে এটা দেখছি, আমি আওয়ামী লীগ করেছি তো অনেকদিন, আমি তাদের চিনি, তাদের ফেস স্টাডি করতে পারি, রিয়াকশন বুঝতে পারি, মানে তাদের কাছে এটা বিস্ময়কর বলে গেছে। আজকে যদিও ধরেন বিভিন্ন জায়গাতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু আমি বলি এই ঘটনাগুলো না এরকম যে মানে একটা বিরাট সমুদ্রের মধ্যে একটা ঢেউ না, কিছুই না, তরঙ্গ তৈরি করতে পারে না।
এগুলো হয়তো কিছু জায়গায় দেখেন টিভিগুলো খুব বড় বড় করে দেখাচ্ছে, বাকি জায়গাতে ফ্রাস্ট্রেশনে বেশি হয়, দলের মধ্যে ফ্রাস্ট্রেশন হবে। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি তখন জাসদ করতাম, যখন কর্নেল তাহেরের ফাঁসি হয়েছিল তার আগে আমাদের স্পিরিট কত হাই ছিল, দেন এভরিথিং ওয়াজ ডেড। শেখ মুজিবের মৃত্যুর পরে আমি দেখেছি আওয়ামী লীগের মধ্যে প্রথম দিকে কীরকম ছিল, পরে কি হয়েছে। তো এইখানে আমি মনে করি যে এইটা তাদের কাছে একটা অসম্ভব মনে হয়। যেমন উনি যখন শাসন করেছেন সেই সময় আমি বড় বড় নেতা বলতে ধরেন তোফাল আহমেদ আমির সেরকম তাদের কাছে বলতে শুনেছি গুণমুগ্ধ ভক্তের মতো, দেখেছো শেখ হাসিনা কি অসম্ভব কাজ করে ফেলতে পারলো, মানে সব দল বাদ দিয়ে যে ভোট করতে পারলো, এও কি সম্ভব। এটা একটা গুণের ব্যাপার মনে করেছেন তারা। তাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনা অজেয়, কেউ কিছু করতে পারবে না, এরকম একটা ধারণা তো দেশের মধ্যে চালু হয়ে গেছিলো। এইটা বন্ধ হয়ে যাবে একদম, এবং তাদের মোরাল ব্রেকডাউন হয়ে যাবে আমি মনে করি, জি। আবার ঘুরে দাঁড়াতে পারবে না। গাজী এমএইচ তামিম, এই যে একটি কথা বলছিলেন মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগ এক সময় পর্যন্ত আসলে অসম্ভব মনে করেছে যে এই ধরনের আসলে কোনো রায় কার্যকর হবে না, কিন্তু সেই কার্যকরটা করা কতখানি সম্ভব হবে, কোনো আইনি জটিলতার কারণে এই কার্যকারিতাটা আটকে যেতে পারে কিনা, কিংবা তিনি আসলে ভারতের কাছে এখন যেহেতু আছেন, ভারত আসলে কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে যদি ফেরত না দেয় তাহলে এই কার্যকারিতাটা আমরা কিভাবে হতে দেখতে যাচ্ছি? হ্যাঁ জি ধন্যবাদ। আসলে এটা তো এক ধরনের মানে রাষ্ট্রীয় প্রক্রিয়া, কূটনৈতিক প্রক্রিয়া। এটা ভারতের কাছে চাইতে হবে, ভারত দিবে কি দিবে না সেটা রাজনৈতিক বিষয়। এটি কিন্তু ট্রাইব্যুনালে একমাত্র মামলা নয় ওনার বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 3টি মামলা চলমান আছে। একটি হলো যে 2013 সালে শাপলা চত্বরে সংঘটিত যে ম্যাসাকার উনি করেছিলেন একদল ইসলামী মনোভাবাপন্ন একটা অরাজনৈতিক দলের উপরে। এর ছাড়া আরও 2টি মামলা আছে। সেটি হলো লাস্ট 15 ইয়ার্সে যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছে, সেখানে 2টা অপশন। একটা হলো র্যাবের অধীনে টিএফআই আর ডিজিএফআইয়ের অধীনে জেআইসি। এই 2টি বন্দিশালায় যে সকল ভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে কিডন্যাপ করে তাদের উপরে টর্চার করে তাদেরকে কাউকে কাউকে মিথ্যা মামলায়, জঙ্গি মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে, আর কাউকে কাউকে মেরে ফেলা হয়েছে, আর কাউকে একটা লম্বা সময় পরে ফেরত দেওয়া হয়েছে। এই সকল অভিযোগে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা আছে। এখন আইনে ব্যবস্থা আছে একজন উপস্থিত আসামিকে কিভাবে বিচার করা হবে এবং একজন পলাতক আসামিকে কিভাবে বিচার করা হবে। এই আইন অনুযায়ী, বিধি অনুযায়ী ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন আইন প্রয়োগ করে যাবে। এক্সিকিউশন হবে কি হবে না এটা ডিপেন্ড করবে সরকারের উপরে, কারণ রায় প্রয়োগটা আলটিমেটলি সরকার করে। এক্সিকিউশন হোক না হোক, একজন প্রতাপশালী সরকার প্রধানের ঘাড়ের উপরে একটা মৃত্যুদণ্ড সাজা আছে, এবং যিনি এক সময়ে একটা কথা বললেই সেটা সাথে সাথে বাস্তবায়ন হয়ে যেত, তিনি সেই দেশে ঢুকতে পারছেন না, এবং ঢুকলে একটা আদালতের প্রক্রিয়ার মাধ্যমে তাকে আইনের সামনে আসতে হবে, জনগণের কাছে এই 1400 হত্যার জবাব দিতে হবে, 25,000 আহতদেরকে গুলিবর্ষণের জবাব দিতে হবে। এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার চেয়েও আরও বেশি এফেক্টিভ। সেটি যদি আসলে তিনি মনে করে থাকেন, যেহেতু তিনি মনে করছেন যে তিনি লাইসেন্স পেয়ে গেছেন আসলে আরও বেশি হত্যাকাণ্ড ঘটানোর, সেটি নিয়েও তো তার মানে তার মানসিকতা নিয়েও তো একটা প্রশ্ন থেকে যায়। রাজশাহী সাবেক আইজিপি মামুনের 5 বছরের দণ্ড, সেটি নিয়ে আজকে নানান রকমের আমরা ক্ষোভ দেখতে পেয়েছি, সেটি নিয়ে আপনার ছোট করে কিছু বলার আছে কিনা? জি, আমাদের আইনে এটার বলা আছে যে যদি কোনো ব্যক্তি অপরাধের ভেতরে থেকে কারা কারা অপরাধ করেছেন সেটাও বলবেন, আবার নিজে কিভাবে সম্পৃক্ত ছিলেন এটাও বলবেন, অর্থাৎ ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ করতে হবে টু দি হোল সার্কমস্টেন্সেস উইদিন হিজ নলেজ। ট্রাইব্যুনাল বলেছেন যে উনার বক্তব্য শুনে ট্রাইব্যুনালের মনে হয়েছে যে উনি পূর্ণ এবং সত্য বলেছেন, এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে নির্যাতন এবং নিপীড়ন শুরু হলে যে কোর কমিটির মিটিং হতো প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উনি নিজেও ছিলেন। ওখানে কি কি সিদ্ধান্ত হতো, প্রাইম মিনিস্টার ওখানে কি কি সিদ্ধান্ত তাদের উপরে দিতেন এবং সেটা কিভাবে এক্সিকিউট হতো সেটি উনি বর্ণনা করেছেন। এই জন্য ট্রাইব্যুনাল বলেছেন যে উনার সাক্ষ্য ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। এজন্য আইন অনুযায়ী উনাকে খালাস দেওয়া উচিত, যদিও উনি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। 3টি কথা ট্রাইব্যুনাল বলেছেন। একটা হলো উনি যে অপরাধ করেছেন তাতে ওনাকে মৃত্যুদণ্ড পাওয়ার অধিকারী উনি, কিন্তু উনি বিচারে যেভাবে সাক্ষ্য দিয়ে সাহায্য করেছেন তাতে উনি খালাস পাওয়ার যোগ্য। তবে যেহেতু অপরাধের নৃশংসতা অতি জঘন্য, অতি মারাত্মক,
তাই সেই ওনাকে কারণে তাকে 5 বছরের 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এবং আমাদের সাধারণ আইনে ব্যবস্থাটা আছে, আমরা এরশাদ শিকদারের মামলায় দেখেছি রাজ সাক্ষীকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। অথবা ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, এই যে আসলে আমরা আজকে যে ঐতিহাসিক রায়ের কথা বারবার বলছি কিংবা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা করছে, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে আসলে কি প্রভাব পড়তে যাচ্ছে এই মৃত্যুদণ্ড, বিশেষ করে বিএনপির মতো একটি বড় পুরনো রাজনৈতিক দল, তারা আসলে এই রায় থেকে সামনের দিনে কি শিক্ষা নিয়েছে? এটা শুধুমাত্র বিএনপির জন্য না, আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা উদাহরণ। এখান থেকে শিক্ষা নেওয়া বা না নেওয়া তো রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব বিবেচনাতে নেবে। এটা শুধুমাত্র আমাদের দলকে ইঙ্গিত করে বলাটা বোধহয় খুব সঠিক হবে না। আমার মনে হয় যে এই ঘটনাটা বাংলাদেশের রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই একটা উদাহরণ, যে উদাহরণটা একটা জায়গাতেই মানুষকে নিয়ে যাবে। সেটা হচ্ছে জনগণ আশ্বস্ত হবে যে কেউই বিচারের ঊর্ধ্বে নয়, এবং যে কোনো একটা অপরাধ বা বিরোধী কোনো একটা অবস্থান যদি কারো থাকে, সেটা যদি জনগণের পয়সায় কেনা অস্ত্রের প্রয়োগের মাধ্যমে যদি সেই নিরস্ত্র জনগণকে যদি হত্যা করার মতো কোনো ঘটনা ঘটে, এরকম কোনো নির্দেশ দেয়া বা এরকম কোনো ঘটনার সাথে সম্পৃক্ত থাকলে তিনি বিচারের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে থাকতে পারবেন আজকে না। আরেকটি ঘটনা নিশ্চয়ই আপনারা সারাদিন ব্যাপী দেখেছেন যে এই রায়কে ঘিরে ধানমন্ডি 32 নম্বর প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এটিকে আসলে আমরা কিভাবে দেখছি? 32 নম্বরে ভাঙচুর করলে কি আসলে এই বিচারের রায় কার্যকর করা সহজ হবে, নাকি আসলে এটি করার মধ্য দিয়ে আদৌ কোন আমাদের প্রাপ্তি আছে কিনা? আমার মনে হয় যে এটা একটা আবেগের জায়গা। যারা এই 17 বছর ধরে যে নির্যাতন, যে অবিচার দেখেছেন, তাদের একটা অংশ নিশ্চয়ই হয়তো মনে করছেন যে এই ঘটনার সাথে যে ওই ইতিহাসটা জড়িয়ে আছে তার ভিত্তিভূমিকে তারা নিশ্চিহ্ন করতে চান। সেটা তাদের একটা নিজস্ব অবস্থান, আবেগের জায়গা। সেই বিবেচনা থেকে তারা গেছেন। আবার সরকারেরও একটা দায়িত্ব রয়েছে যে কোনো একটা সম্পদ, কোনো ব্যক্তি পর্যায়ে সেটি ঘোষণা দিয়ে ধ্বংস করার কাজটা তারা নিশ্চয়ই হতে দিতে চান না, সেটা প্রতিহত করতে চান। সেটার জন্য তারা পুলিশ এবং সেনাবাহিনীকে সেখানে নিয়োজিত করেছেন। অপ্রীতিকর ঘটনা তেমন ঘটেছে এরকম মনে হয়নি। উভয় পক্ষই মনে করেছেন যে সেখানে একটা তাদের কেউ ভেবেছেন যে এটিকে নিশ্চিহ্ন করতে চায়, আবার কেউ মনে করেছেন যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কাজ করাটা ঠিক আইন। আমি একদম শেষ দিকে চলে এসেছি। আমি একটু ছোট করে একটা প্রশ্ন উত্তর আপনার কাছে নিতেই চাই, যেটি গাজী ইমেজ তামিম বলছিলেন যে এই রায়টি কার্যকর করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা আসলে পরবর্তী যে সরকার, যারা আসলে রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের দায়িত্ব। সেক্ষেত্রে যদি আসলে সামনে নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়, তার মানে এই পুরো রায়টির কার্যকারিতার দায়িত্ব এসে পড়বে বিএনপির ঘাড়ে। বিএনপি কতখানি আসলে এই রায়কে কার্যকর করার জন্য সচেষ্ট না, থাকবে? এটা আইন তো তার একটা প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়াগতভাবে যেহেতু পাশের দেশের উনি অবস্থান করছেন, তাকে ফেরত দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যে সমস্ত নিয়মকানুন আছে এটাকে প্রতিপালন করে তাকে ফেরত যাবেন অফিসিয়ালি। এবং আমাদের দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন আসবে বলে মনে করছেন আপনি, সেরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সেই চাপটা বা সেই চাওয়াটাকে অব্যাহত রাখতে হবে। সেটি আমাদের সঙ্গত অবস্থান। সেটা ওনাকে বলে না যে বিচারের যে অংশটা এখনো বাকি আছে, এটা তো শুধু একটা হলো, সেটা বিএনপি ক্ষমতায় আসলে ধন্যবাদ আপনাদেরকে সেটা আজকে তো আমাদেরকে রাজখানে পরের সময় দেওয়ার অংশটুকু জন্য। আছে, এটাকে দর্শক, তো আজকের মতো সম্পন্ন বিদায় করতে নিচ্ছি হবে। জি25 রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।